তারানাথ তান্ত্রিকের গল্পগুলোকে অ্যানিমেশন আকারে দেখার জন্য আজই সাবস্ক্রাইব করুন কার্টুন ক্যানভাস বাংলায়। আমি তারানাথ, থাকি মঠ লেনে, এবং আমার দক্ষিণা একটা বাসিং শো। আজ প্রতিবারের মতোই শোনাবো আমার জীবনে নিজের চোখে দেখা একটি ঘটনা। সেদিন ঠাকুরমশাইয়ের বাড়ি ঢুকতে ঢুকতে অনেকটা সন্ধে হয়ে গেল। সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবলাম আজকে আর ঠাকুরমশাইয়ের বাড়ি যাওয়াই হবে না। কিন্তু ওমা, ঠিক সন্ধ্যের মুখেই বৃষ্টিটা থেমে গেল। আমি বাড়ি থেকে বেরোতে যাব, অমনি দেখি কিশোরী এসে হাজির। কি হে, ঠাকুরমশাইয়ের বাড়ি যাবে নাকি? হ্যাঁ, যাব তো। আর বলো না, আমি তো ভেবেছিলাম আজ আর যাওয়াই হবে না, যে হারে বৃষ্টি নেমেছিল। আমিও তাই ভাবছিলাম। যাকে, তা বৃষ্টি যখন থেমেছে, চলো বেরোনো যাক নাকি? আমরা যখন তারানাথের বাড়ি এসে পৌঁছলাম, তখন বেশ সন্ধে ঘনিয়ে এসেছে। তারানাথের বাড়ির দরজায় কড়াঘাত করতেই চারি এসে দরজা খুলে দিল। আমি চারির হাতে সদ্য কেনা গরম গরম তেলে ভাজার প্যাকেটটা ধরিয়ে দিয়ে ঠাকুরমশাইয়ের ঘরের দিকে এগোলাম। গিয়ে দেখি ঠাকুরমশাই তার প্রিয় পাসিংসো ধরিয়ে চুপ করে চোখ বন্ধ করে শুকটান দিচ্ছেন। পাশে খালি বাক্সটা দেখে বুঝতে পারলাম এটাই ছিল তার শেষ সম্বল। আমাদের দেখে ঠাকুরমশাই সম্ভাষণ জানালেন। তাকিয়ে আজ এই ঝড় বাদলায় না আসবার সিদ্ধান্ত নিচ্ছিলেন নাকি? আজকাল তারানাথের এইসব কথাবার্তা আমাকে আর অবাক করে না, কিন্তু কিশোরী অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন? তোমরা আর আমার ক্ষমতা দেখলেই বা কতটা। তোমরা না আসার সিদ্ধান্ত নিয়েছ তা বুঝতে পেরেই তো মন্ত্র বলে বৃষ্টি বেঁধে দিলাম। কেন মস্করা করছেন ঠাকুরমশাই? আমাদের নির্বোধ দেখে যা পারছেন বুঝিয়ে দিচ্ছেন, তাই না? তারানাথ এবার কিছুটা রেগে গিয়ে বললেন, দেখো বাবু, বিশ্বাস করা না করা সমস্তটা তোমাদের বিষয়, আর তাতে আমার কিছু যায়ও আসে না। আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললাম, আহা, আপনি চড়ছেন কেন ঠাকুরমশাই? এই দেখুন আপনার জন্য পাসিংসো নিয়ে এসেছি। তারানাথ কিছুটা নরম হলেন বোঝা গেল। ঠিক এমন সময় চারি মুড়ি মাখা আর গরম গরম তেলে ভাজা সহযোগে ঘরে ঢুকল। আমি একগাল মুড়ি তুলে চিবোতে চিবোতে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুরমশাই, আপনার আরও একটা পুরনো অভিজ্ঞতার কথা বলুন না শুনি। এই বৃষ্টি ভেজা সন্ধ্যায় জমবে দারুণ। তারানাথ পাসিংসোয়ের প্যাকেটটা থেকে একটা সিগারেট তুলে ধরিয়ে নিয়ে একটা লম্বা শুকটান দিয়ে চোখ বন্ধ করে বলতে শুরু করলেন, এই ঘটনা যে সময়কার, তখন আমার বয়স বড় জোর 27 কি 28 হবে। একদিন দুপুরে রায়পুরের জমিদার বিজয় নারায়ণের কাছ থেকে আমার কাছে একটা চিঠি আসে। তাতে লেখা ছিল, শ্রী চরণেশু ঠাকুর মশাই, খুব বড় সমস্যায় পড়ে আজ আপনাকে এই চিঠি লিখছি। আমাদের গ্রামে বিগত 10 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, থামবার কোনো সম্ভাবনাও দেখছি না। রীতিমতো বন্যা আসার উপক্রম। গ্রামের সমস্ত চাষের ফসল নষ্ট হয়ে গেছে ঠাকুর মশাই। গ্রামবাসীরা রীতিমতো প্রাণ সংশয়ে ভুগছে। আমি এই মুহূর্তে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, তাই আপনার কাছে সাহায্য চাইছি। আপনি দয়া করে আমাদের গ্রামে এসে এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। চিঠিটা পড়ে আমার মনটা বেশ খারাপ হয়ে গেল। আমি যত বড়ই সাধক হই না কেন, প্রকৃতির শক্তির কাছে আমি যে অসহায়। প্রকৃতি মায়ের এই বিপুল শক্তির কাছে এই তুচ্ছ সাধক আর কি বা করতে পারে? আমি ভারাক্রান্ত মন নিয়ে চিঠিটা আমার দিরাজ খুলে ঢুকিয়ে রাখলাম। এরপর দুপুরের আহার আদি সম্পন্ন করে যখন একটু বিশ্রাম নিচ্ছি,
হঠাৎ একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম এক সাধক একটা যজ্ঞকুণ্ডের সামনে বসে অহরহ যজ্ঞকুণ্ডে ঘি ঢেলে চলেছে, আর তার সাথে চলছে তার অবিরাম মন্ত্রপাঠ। সাধকের ঠিক সামনে কয়েকশো গ্রামবাসী হাত জোর করে বসে রয়েছে। তবে যজ্ঞ শেষ হওয়ার আগেই হঠাৎ আকাশ থেকে আকস্মিক বজ্রপাত হয়ে ওই সাধুর সমগ্র দেহ তৎক্ষণাৎ ঝলসে গেল। সেই মুহূর্তে সকল গ্রামবাসী যেদিকে দু চোখ চায় পালাতে শুরু করলো, সবাই চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। এরপর দৃশ্যপট পাল্টে যায়। চারিদিকে তুমুল ঝড় বৃষ্টি, বন্যার উপক্রম। চারিদিকে বাড়িঘর, মানুষ, পশু পাখি, ধানের গোলা প্রভৃতি ভেসে যাচ্ছে। এমনি হঠাৎ একটা বাজ পড়ার শব্দে আমার স্বপ্ন ভঙ্গ হয়। সাথে সাথে চোখ মেলে উঠে বসে দেখি আকাশে বেশ মেঘ করেছে, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মনটা ভারী উদাস হয়ে গেল। আমার মন বলছিল একবার ওই গ্রামে গিয়ে দেখা দরকার। সাহায্য করতে না পারলেও ওদের পাশে টুকু তো থাকতে পারবো। আর তাছাড়া আজকের এই স্বপ্নে পরিষ্কার হয়ে গেল যে পরমেশ্বর আমাকে কোন ইঙ্গিত দিচ্ছেন। সুতরাং পরদিন ভোর ভোর আমি বেরিয়ে পড়লাম রায়পুর গ্রামের উদ্দেশ্যে। রায়পুরের ঠিক আগেই রয়েছে সোনারপুর গ্রাম, এবং সেই গ্রাম পেরোলেই এক বিরাট বড় মহাশ্মশান। রায়পুরের জমিদারের মুখে শুনেছিলাম এই শ্মশানে নাকি আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মৃতদেহের শেষকৃত্য সারা হয়। সেই শ্মশান আজ শুনশান। সেই শ্মশান পেরোলেই রায়পুর গ্রাম শুরু। অদ্ভুতভাবে শ্মশান পেরিয়ে রায়পুরে পা রাখার সাথে সাথেই আমার নাকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসতে শুরু করলো। তোমরা তো জানোই, দেবী মধুসুন্দরীর কৃপায় আমি যে কোনো অপশক্তির টের সাধারণ মানুষের থেকে আগেই পেতাম। ওই গন্ধের এতই তীব্রতা যে প্রথমটায় প্রায় গা গুলিয়ে বমি উঠে আসছিল আমার। গ্রামের ওই শোচনীয় অবস্থা দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এ কি অবস্থা গ্রামের! বন্যায় ভেসে যাচ্ছে সমস্ত গ্রাম। আমি জল ঠেলে কোনো মতে এগোলাম। কিছু দূর এগোতেই একটা বিরাট রাজপ্রাসাদ চোখে পড়ল। বুঝলাম এটাই সেই জমিদার বাড়ি। জমিদার বাড়ির উদ্দেশ্যে জল ঠেলে এগোতেই চোখে পড়ল এই জমিদার বাড়িতেই গ্রামের বহু মানুষ আশ্রয় নিয়েছে। জমিদার বাড়িতে ঢুকে আমি জমিদার বাবুর খোঁজ করতে শুরু করলাম। এক নায়েব গোছের লোক আমার দিকে এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ঠাকুর মশাই, আপনি কে? আমি উত্তরে বললাম, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী। জমিদার বাবুর বিশেষ তলবে আমি এখানে এসেছি। আমার সাথে ওনার সাক্ষাতের ব্যবস্থা করুন। দেখলাম আমার কথা শুনে সেই লোকটির মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে প্রায় দৌড়ে ঢুকে গেল জমিদার বাড়ির অন্দরে। কিছুক্ষণের মধ্যেই অন্দর থেকে এক প্রৌঢ় ভদ্রলোক হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। বুঝলাম ইনি জমিদার বিজয় নারায়ণ। লোকটি এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, আপনি এসেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমার ডাকে সাড়াই দেবেন না। না জমিদার বাবু, আপনার কাতর অনুরোধ আমি ফেলতে পারলাম না। এই গোটা গ্রামের অবস্থা আমি দেখতেই পাচ্ছি। আপনি আমাকে বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? ঠাকুর মশাই, আপনি তো নিজেই দেখছেন গ্রামের কি অবস্থা। দেখুন না, যদি আপনার তন্ত্র বলে কোনোভাবে আমাদের সাহায্য করতে পারেন। দেখুন জমিদার বাবু, প্রকৃতির কোনো বিষয়ই আমাদের মতো সাধারণ নশ্বর মানুষদের হাতে থাকে না। এই প্রকৃতিতে যা হয় সবই ঈশ্বরের ইচ্ছায়। না ঠাকুর মশাই, আমি জানি আপনি নিশ্চয়ই কিছু না কিছু উপায় বের করবেন।
আপনি এখন আপাতত একটু বিশ্রাম নিন। সত্যি কথা বলতে সেদিনের সেই লম্বা পথশ্রমে আমি ভীষণই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই জমিদার বাবুর প্রস্তাবে আমি আর বাধা দিলাম না। জমিদার বাবু বললেন, আপনার জন্য সামান্য আহারাদির ব্যবস্থা করেছি। বুঝতেই পারছেন, এই ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে ক্ষুদ্র সামর্থ্য যতটুকু সম্ভব ততটুকুই করতে পেরেছি। জমিদার বাবু শুনুন, আপনি অযথা আমায় নিয়ে ব্যস্ত হবেন না। এটা যে কোনো সুখের অনুষ্ঠান বাড়ি নয়। এই বলে আমি জমিদার বাবুকে অনুসরণ করে একটি ঘরে প্রবেশ করলাম। জমিদার বাবু আমায় বললেন, আপনি হাত পা মুখ ধুয়ে নিন, আমি ভিতরে বলে দিচ্ছি, আপনার খাবার এক্ষুনি এসে যাবে। বিছানায় গা এলিয়ে দিতেই আমার মনে হাজারটা চিন্তা এসে জমাট মারতে শুরু করলো। এইসব আসলে কেন হচ্ছে, আর আমার দেখা সেই স্বপ্নের সাথেই বা এই ঘটনার সংযোগ কোথায়? হাজার চিন্তা করেও আমি এর কোনো সুরাহা খুঁজে পেলাম না। কিছুক্ষণের মধ্যে আমার আহার এসে উপস্থিত হলো। খুবই সামান্য, কিন্তু এই খিদের পেটে তাই তৃপ্তির সঙ্গে গ্রহণ করলাম। তারপর বিছানায় গা এলিয়ে দিতেই আমি আবার চিন্তামগ্ন হলাম। তবে এতখানি পথশ্রমে বোধহয় আমার চোখটা লেগে এসেছিল। আবার সেই একই স্বপ্ন আমার মানসপটে ভেসে উঠল। এভাবে কতক্ষণ কেটেছে আমি জানি না। হঠাৎ এক তীব্র বজ্রপাতের শব্দে আমার নিদ্রা ভঙ্গ হলো। আমি আমার ঘর থেকে বেরিয়ে এলাম। হ্যারিকেনের অল্প আলোয় দেখলাম ঘরের বাইরে জমিদার বাবু চিন্তামগ্ন অবস্থায় পায়চারি করছেন। তিনি তার চিন্তায় এতখানি মগ্ন, আমি যে তার পাশে এসে দাঁড়িয়েছি তা তিনি খেয়ালই করেননি। আমি সামান্য গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করলাম, জমিদার বাবু, আমি বুঝতে পারছি আপনার অবস্থা, কিন্তু এতখানি চিন্তা করবেন না। এটা আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক। আপনাকে আর কি বলবো ঠাকুরমশাই, গ্রামের অবস্থা আরও অবনতির দিকে যাচ্ছে। তার উপর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কেতকী নদী ফুলে ফেঁপে উঠছে। যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে সেই জল ঢুকে পড়বে গ্রামের ভেতর। তাতে গ্রামের পরিস্থিতি যে কি হবে তা তো আপনি বুঝতেই পারছেন। আমি কি মনে হতে আমার স্বপ্নে দেখা ঘটনার কথা জমিদার বাবুকে জিজ্ঞেস করলাম। আচ্ছা জমিদার বাবু, এই গ্রামে কি আগে কোনো যজ্ঞ হয়েছিল? জমিদার বাবু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি করে জানলেন ঠাকুরমশাই এই কথা? আমি মৃদু হেসে উত্তর দিলাম, পরমেশ্বর আমাকে এই ঘটনা জানিয়েছেন। আপনি আমাকে সেই যজ্ঞের ঘটনাটা খুলে বলুন। আর বলবেন না ঠাকুরমশাই, এই গেল গ্রীষ্মতেই আমাদের গ্রামে ভয়ঙ্কর খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমাদের গ্রামে যখনই এরকম খরা পরিস্থিতির সৃষ্টি হয় তখনই আমাদের গ্রামে এক বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। এই যজ্ঞ শুরু করেছিলেন মূলত আমাদের গ্রামের পুরোহিত মশাইয়ের পূর্বপুরুষ। তাই স্বাভাবিকভাবেই পুরোহিত মশাইয়ের ওপরেই তার ভার পড়েছিল। পুরোহিত মশাই তার পূর্বপুরুষদের লিপিবদ্ধ করা এক পুঁথি পড়ে যজ্ঞ শুরু করেছিলেন। আমরা সমগ্র রায়পুরের গ্রামবাসীরাই উপস্থিত ছিলাম সেই যজ্ঞে। তবে হঠাৎ কি হলো বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই। আচ্ছা, সেই পুরোহিত মশাইয়ের ওপর বজ্রপাত হয়, তারপর তিনি মারা যান, তাই তো? জমিদার বাবুর মুখের কথা ছিনিয়ে নিয়ে আমি বললাম। জমিদার বাবু চমকে উঠে আবার জিজ্ঞেস করলেন, আপনি এইসব ঘটনা কি করে জানলেন ঠাকুরমশাই? জমিদার বাবু, সেই সব কথা পরে হবে। আপনি আগে আমাকে বলুন যে ওই ঘটনার পরেই কি গ্রামে এই অবস্থার সৃষ্টি হয়েছে? জমিদার বাবু খানিকক্ষণ ভাবলেন, তারপর আমায় উত্তর দিলেন, হ্যাঁ 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 ঠাকুরমশাই, এই ঘটনার এক সপ্তাহ পর থেকেই শুরু হয় প্রবল বৃষ্টি। সে যে কি ভয়ঙ্কর বৃষ্টি তা আপনাকে বলে বোঝাতে পারবো না ঠাকুরমশাই। এখন তো তাও বৃষ্টির তেজ কিছুটা কমেছে। এমন ভয়ঙ্কর বৃষ্টি আমি আমার 50 বছরের জীবদ্দশায় কখনো দেখিনি। আমি কিছুটা ভেবে জমিদার বাবুকে বললাম,
আমার মনে হয় ওই যজ্ঞই হলো যত নষ্টের গোড়া। জমিদার বাবু আমার কথায় সায় দিলেন। হ্যাঁ, আপনি হয়তো ঠিকই বলেছেন ঠাকুরমশাই। কারণ ছোটবেলায় আমি আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম তার আমলেও নাকি একবার এই গ্রামে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এবং তাও হয়েছিল ওই যজ্ঞ অসমাপ্ত হওয়ার কারণেই। আমি কিছুক্ষণ ভেবে নিয়ে তাকে আবার বললাম, আচ্ছা জমিদার বাবু, পুরোহিত মশাই নিশ্চয়ই একটা পুঁথি দেখে যজ্ঞ শুরু করেছিলেন। আচ্ছা, আপনি আমাকে বলতে পারবেন সেই পুঁথিটা এখন কোথায় আছে? আর বলবেন না ঠাকুরমশাই, সেই দিন ওই বজ্রপাতের পর থেকেই, মানে পুরোহিত মশাই মারা যাওয়ার পরে, সেই পুঁথি যেন কোথায় হারিয়ে গিয়েছে। আমরা তা খুঁজে পাইনি। তাহলে এখন উপায়? আপনি বুঝতে পারছেন না জমিদার বাবু, এই যজ্ঞের বিবরণ আমার দরকার। জমিদার বাবু কিছুটা ভেবে বললেন, উপায় হয়তো একটা রয়েছে। ছোটবেলায় শুনেছিলাম আমার ঠাকুরদা নাকি সেই পুঁথি নকল করে তার নিজস্ব দেরাজে রেখে দিয়েছিলেন। আমাকে একবার খুঁজে দেখতে হবে যে ওই পুঁথি পাওয়া যায় কিনা। বেশ, আপনি যত দ্রুত সম্ভব ওই পুঁথির জোগাড় করে আমায় দিন। দেখলাম তিনি মাথা নাড়িয়ে চলে গেলেন তার ঘরের উদ্দেশ্যে। আমিও আবার ঘরে ফিরে এসে বিছানায় হেলান দিয়ে পুরো ঘটনাটা আরও একবার শুরু থেকে সাজাতে শুরু করলাম। কিছুক্ষণ পরেই দরজায় কড়া নাড়ার শব্দে দরজাটা খুলে দেখি জমিদার বাবু আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, তার হাতে এক জীর্ণ পুঁথি। তিনি বললেন, ঠাকুরমশাই, অবশেষে পেলাম, এবার আপনি আমাদের উদ্ধার করুন। আমি মাথা নেড়ে জমিদার বাবুকে আশ্বস্ত করার চেষ্টা করলাম। তারপর তার হাত থেকে ওই পুঁথিটা নিয়ে ঘরে এসে হ্যারিকেনের মৃদু আলোয় সেটি উল্টে পাল্টে দেখার চেষ্টা করলাম। গোটা রাত কাবার করে ভোর পর্যন্ত আমি সেই পুঁথির পাঠোদ্ধার করে যা বুঝলাম তা হলো, এই যজ্ঞ শুরু করে মাঝপথে যদি তা থামিয়ে দেওয়া হয় তাহলে ঘোর অনর্থ শুরু হবে, আর এটা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেই যজ্ঞ আবার পুনরায় সম্পন্ন করতে হবে। তা কেমন লাগলো আমার আজকের গল্প? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ও হ্যাঁ, এই গল্পটা তো এখানে শেষ হতে পারে না। গল্পের দ্বিতীয় অংশ আসছে খুব তাড়াতাড়ি। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।